আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। অনূর্ধ্ব-16 ক্রিকেট টুর্নামেন্টে হাইলাকান্দি দলের ম্যাচ সম্প্রতি ডিফুতে অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সচিব কৃষ্ণেন্দু দাস জানান, এখন তো খেলা আমাদের আন্ডার 19 ওমেন আমাদের এখানে গ্রুপ জোনের খেলা ছিল, যেখান থেকে আমরা হাইলাকান্দি কোয়ালিফাই করে হাইলাকান্দি সেকেন্ড রাউন্ডে গিয়ে গুয়াহাটি গিয়ে ম্যাচগুলো হেরে যায়। এখানে আমাদের ওমেন্সে গুয়াহাটি চ্যাম্পিয়ন হয়। আর আমাদের আন্ডার 16 বয়েজে আমাদের গ্রুপের খেলা ছিল ডিফুতে। সেখানে হাইলাকান্দি, শিলচর, করিমগঞ্জ, ডিমা হাসাও আর কার্বি আংলং, এই 4টে টিমের মধ্যে খেলা ছিল। 4টে টিমের মধ্যে খেলা ছিল। হ্যাঁ, খেলা হাইলাকান্দি আর শিলচরের পয়েন্ট ইকুয়াল হয়ে যায়। রান রেটে আমাদের হাইলাকান্দি সেকেন্ড রাউন্ডে চলে যায়। সেকেন্ড রাউন্ডের ম্যাচগুলো স্টার্ট হবে 13 অগাস্ট থেকে। ওইটা হয়তো বরপেটা না হলে ডিফুতে হবে আবার। অগাস্ট মাসের 13 তারিখ থেকে? হ্যাঁ, অগাস্ট মাসের 13 থেকে সেকেন্ড রাউন্ড শুরু হবে। আর 19 খুব সম্ভবত আমাদের আন্ডার 19 খুব সম্ভবত সেপ্টেম্বরে শুরু হবে। এপিএল শেষ হওয়ার পরে আমাদের আন্ডার 19 বয়েজ ক্রিকেট শুরু হবে। এপিএল এ আর কি খবর রয়েছে আপনার? এখন আর কোনো আমাদের কোনো আর কোনো এখন টুর্নামেন্ট নেই। এখন আমাদের এটাই চলছে। আর আমাদের তো এখন এবার এপিএল শুরু হয়েছে, আমাদের আসাম ক্রিকেট সংস্থা এপিএল শুরু করেছে। আপনারা দেখেছেন, সবাই তো দেখেছেন, অকশন হয়েছে, খেলা শুরু হবে 1 আগস্ট থেকে। আমাদের তো বরাক লিজেন্ডের একটা টিম আছে আমাদের বরাক থেকে। এখন দেখা যাক প্লেয়ার গুলো কি পারফর্ম করে। সব টিমে তো ভালো 8 টিমের খেলা আছে। এখন আসাম ক্রিকেট সংস্থা বরাকভ্যালি থেকে প্লেয়ার গুলো আছে, আসাম থেকে তো আছে, বরাকভ্যালি থেকেও আসছে। এখন দেখা যাক কোন প্লেয়ার কি পজিশন করতে পারে টুর্নামেন্টের। তো এই ব্যাপারে কার্যসূচি ঠিক হয়েছে নিশ্চয়? এটা শেষ থেকে 1 আগস্ট থেকে শুরু হবে, 23 আগস্ট শেষ হয়ে যাবে। এটা আমাদের ফার্স্ট টাইম হচ্ছে আসাম প্রিমিয়ার লিগ। আসাম ক্রিকেট সংস্থা চালিয়েছে। 1 আগস্ট থেকে সব বর্ষা বাড়াতে ম্যাচগুলো হবে। সবাইকে ম্যাচগুলো দেখার অনুরোধ রইল। জিও হটস্টারে সব ম্যাচগুলো লাইভ হবে। এছাড়া হাইলাকান্দিতে ক্রিকেটার যারা রয়েছেন তারা আমাদের হাইলাকান্দি ক্রিকেট থেকে তো এই 2জন প্লেয়ার চান্স পেয়েছে, সৌম্যকান্তি পাল এবং বরুণজ্যোতি মালাকার। সৌম্যকান্তি পাল চড়াইদেওয়ে আর আমাদের বরুণজ্যোতি মালাকার এই বরাক লিজেন্ডস। তারা অংশ নিচ্ছেন? হ্যাঁ, তারা অংশ নিচ্ছেন এই টুর্নামেন্টে। আর মেয়েদের ক্রিকেট নিয়ে কতটা অগ্রগতি হয়েছে? মেয়েদের ক্রিকেটটা চলছে। আমাদের ক্যাম্পও হলো 10 তারিখ, গত মাসের 1 তারিখ থেকে 10 তারিখের পরে 19-এর ক্যাম্প হলো, 15-এর ক্যাম্প হলো। কিন্তু 15টা একদম নতুন টিম, যার জন্য একটু একদম পরিশ্রম করতে হবে আমাদের 15 টিমটা নিয়ে। 19 আমাদের সিনিয়র টিম আমাদের ভালো আছে। আমাদের 15 টিমটাকে নিয়ে একটু পরিশ্রম করতে হবে। একদম নতুন, ওরা একদম কারেন্ট প্লেয়ার, মানে ফার্স্ট টাইম খেলছে এরকম প্লেয়ার আছে। প্রশিক্ষণ ডেইলি চলছে, আমাদের ইনডোরে চলছে প্রশিক্ষণ, তাদের ডেইলি চলছে। মাঠেই হচ্ছে না, মাঠে হচ্ছে না, কারণ মাঠ মানে আমাদের কাদাতে বৃষ্টি চলছে, তো ওই জন্য আর মাঠে করানো যাচ্ছে না। বাইরে কোনো মাঠে হয়তো? না, ইনডোরে চলছে। ইনডোরে আমাদের ইনডোর যেটাতে আছে ওইটাতে চলছে। মেয়েদের প্রশিক্ষণ হাইলাকান্দির ইনডোর এই হচ্ছে? হ্যাঁ, ডেইলি মোটামুটি প্র্যাকটিস হচ্ছে। কোচ রয়েছেন? কোচ তো আমাদের তো একজনই আছেন, বাইরে কোনো কোচ নেই।
এছাড়া ক্রিকেট ছাড়া ডিএসএ তে মাঠে আর কোনো খেলা এর মধ্যে হ্যাঁ, রয়েছে? বড় খেলা হবে একটা নভেম্বরে। ফুটবল তো শুরু হবে, ফুটবল তো খুব সম্ভবত নেক্সট মাসে শুরু হয়ে যাবে আমার যতটুকু কিন্তু আমাদের একটা ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট খুব সম্ভবত আমাদের হাইলাকান্দিতে হবে, ভলিবল। হুম হুম। একটা দেখার মতো টুর্নামেন্ট হবে। সেটা আগস্টেই হতে পারে, আগস্ট না, নভেম্বরে হবে এটা। নভেম্বরে হবে। হ্যাঁ, হ্যাঁ। প্রায় 40-42 টিম আসবে বাইরে থেকে। হ্যাঁ। এটা অন্যান্য জেলা থেকেও আসবে। হ্যাঁ, ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট হবে। হুম হুম। ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে হ্যাঁ, নিশ্চয়ই। প্রস্তুতি নেওয়া চলছে এখন। দেখা যাক কি হয়। আসাম এটা ফাইনাল হয়নি এখনো, মানে হাইলাকান্দিতে হবে এটা 90% এখনো পর্যন্ত, ফাইনাল 10% রয়েছে আর কি। হুম হুম হুম। ও বাইরে থেকে যারা প্লেয়ার আসবে তাদের থাকার ব্যবস্থাও তো এখন না, রয়েছে। এগুলো তো হোটেলগুলো তো থাকবে, আমাদের এই যে প্লেয়ার তো হোটেলগুলো তো থাকবে আর কি। হুম হুম। বলি বলে অসুবিধা না হচ্ছে তো 7-8 জন 10 জন করে আসবে আর কি। 7-6 জনের তো খেলাই। তো সব মিলিয়ে আর কি ক্যালেন্ডারে আর কি নতুন কোনো খেলা রয়েছে? ক্যালেন্ডারে এখন তো আর কিছু জানা যাচ্ছে না। এখন তো আমি তো চাচ্ছি আমাদের ক্রিকেটটা মানে নভেম্বরের ফার্স্ট উইকে কি সেকেন্ড উইকে শুরু করতে হবে। তো মাঠ যদি উপযোগী হয়ে যায় তাহলে তো করিয়ে নেব। শ্রীভূমি জেলার ফুটবলের অতীত ও বর্তমান পরিস্থিতি নিয়ে আজ এক সাক্ষাৎকারে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার সদস্য কমলেশ ভট্টাচার্য বলেন, শ্রীভূমি, কারণ এই জেলা থেকে একসময় অনেক দিকপাল ফুটবলেরা বেরিয়েছে এবং পৃথিবী ভারতবর্ষের বিভিন্ন মাঠে দাপিয়ে বেরিয়েছে। যেরকম আমি দু একটা নাম বলবো। আপনারা জানেন যে সাধন দাস, এরপরে সতীশ দাস, তারপরে অরূপ দাস, দেবাশিস রায়, এই জাতীয় ফুটবলাররা পুরো ভারতবর্ষ কাঁপিয়েছে একসময় এবং বেশ প্রথিতযশা ফুটবলার হিসাবে এদের সুনাম ছিল একসময়। এরা এই জেলা থেকেই খেলা শিখে গেছে এবং এই জেলা থেকেই বেরিয়ে গেছে। তার পরবর্তী সময়ে আমাদের বর্তমানে যিনি ফুটবলের সেক্রেটারি আছেন আমাদের মৃণাল কান্তি দাস, উনিও সন্তোষ ট্রফি খেলেছেন এবং পান্তু আমাদের বিশ্বজিৎ দাস, উনিও ত্রিপুরার হয়ে সন্তোষ ট্রফি খেলেছেন। এরা পরবর্তী সময়ের এরা ভালো ফুটবলার এবং এই জেলার থেকেই এরা বেরিয়ে গেছিলেন, এই জেলা থেকেই এরা উন্নতি করেছিলেন। তো বর্তমানে ফুটবল নিয়ে চর্চা হয়, একদম হয় না যে তা নয়। অন্যান্য খেলার মতন ফুটবল নিয়েও আজকাল খুব একটা একটা হচ্ছে চিন্তা। তো ডিএসএর উদ্যোগে কয়েকটা একাডেমিও চলছে ছোট ছোট বাচ্চাদের নিয়ে। ভালো কথা, চলা তো উচিত। এবং রেগুলার এটার টুর্নামেন্টও হয় ডিএসএর আন্ডারে। কিন্তু একটা জায়গায় একটু খামতি রয়ে গেছে বলে আমিও মনে করি যে ফুটবলটা দেখুন আসলে যেহেতু বডি কন্ট্যাক্ট গেম, তো বডি কন্ট্যাক্ট গেমে শক্তির ব্যাপারটা, শারীরিক বলের ব্যাপারটা চলে আসে। তো ন্যাচারালি শারীরিক বলের দিক থেকে দেখতে গেলে আমরা দেখি যে গ্রামেগঞ্জে যারা ছেলেমেয়েরা আছে তাদের শারীরিক বল একটু বেটার হয় এবং এরা গ্রামেগঞ্জে খোলা মাঠে বেয়ার ফুটেড খেলছে, যথেষ্ট ভালো খেলছে, কিন্তু এরা সুযোগের অভাবে ডিস্ট্রিক্টে জেলায় আসতে পারছে না এবং প্রত্যন্ত অঞ্চলে পড়ে রয়েছে এরা এবং ধীরে ধীরে এদের কোয়ালিটিটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি মনে করি ফুটবলের ক্ষেত্রে গ্রামেগঞ্জে গিয়ে একটা টিম করে, ক্লিনিক করে, বাছাই করে এনে এই গ্রামেগঞ্জের ছেলেদেরকে যদি উপযুক্ত ট্রেনিং এবং দেওয়া হয়, উপযুক্ত ইনফ্রাস্ট্রাকচারটা এদেরকে দেওয়া হয়, আবারও অনেক দেবাশিস রায় এই জেলা থেকে বেরোবে, আবারও সতীশ দাস বেরোবেন, আবারও সাধন দাস অনেক বেরোবেন বলে আমি বিশ্বাস করি। দরকার শুধু একটু মনোসংযোগের। তো সেক্ষেত্রে এই যে গ্রামের ছেলের কথা বললেন বা আমাদের শহরের অঞ্চলের যে ছেলেমেয়েরা, তারা কিন্তু এখন মোবাইল এডিক্টেড হয়ে গেছে, স্কুল পড়ুয়া বিশেষ করে। তো সেখানে এদের এই মোবাইল থেকে বেরিয়ে আসার জন্য মানে খেলার দিকে এদের ঝুঁক নেওয়ার মানে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করছেন? হ্যাঁ, দেখুন, এটা সত্যি কথা আপনার। আমি যদিও ভলিবলের ম্যানেজার ছিলাম, কিন্তু আমি বিগত 22 বছর আমি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের
আম্পায়ার, ক্রিকেটের আম্পায়ার, এবং আমি 2 বছর চুটিয়ে ক্রিকেট খেলেছি অভিযাত্রী ক্লাবের হয়ে, প্রথম ফার্স্ট ডিভিশন লিগে। তারপরে আম্পায়ারিংয়ে নেমেছি। তারপর আসাম ক্রিকেটের স্কোরার হয়েছি, আসাম ক্রিকেটের স্কোরার পাস করেছি, এবং বিসিসিআইর ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতাও আমার রয়েছে আমার ঝুলিতে। আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে ফুটবল বলুন, ক্রিকেট বলুন, বা অন্যান্য যে কোনো খেলা বলুন, বর্তমানে ছেলেরা যারা টিনেজার্স, এদেরকে মাঠমুখো করা বড় কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। মোবাইল এডিকশন একটা বিরাট ব্যাপার। তার মধ্যে আরও সমাজের নানান প্রলোভন আছে, যেটা আমাদের সময় ছিল না। অনেকগুলো ইজিলি অ্যাভেলেবল যে জিনিসগুলো আছে, সেগুলো কখনোই ভালো হতে পারে না। ইজিলি অ্যাভেলেবল কখনোই ভালো জিনিস হয় না, কারণ ভালো জিনিস খুব কষ্ট করে পেতে হয়। ইজিলি অ্যাভেলেবলের দিকে এটা মানুষের চরিত্র যে সেদিকে মনটা যায়, এবং ছেলেমেয়েদের সেই দিকেই যেন চলে যাচ্ছে। আমরা খুব কম দেখতে পাচ্ছি যে সেই ইন্টারেস্টটা সকাল হলেই ব্যাট বল নিয়ে হাতে মাঠে দাপিয়ে বেড়াচ্ছে, এবং সেটা কিন্তু আমরা পাচ্ছি না। আমরা পাচ্ছি মোবাইল নিয়ে বসে আছে কোথাও, বা ধরুন রেস্টুরেন্টে বসে আড্ডা হচ্ছে। এটা ভালো নয়, এটা সুন্দর হচ্ছে না জিনিসটা, এটা সমাজের জন্য মঙ্গল হচ্ছে না আমার মনে হয়। এগুলো এখন দায়িত্ব কিন্তু বড়দেরই, আমাদের মতন যারা আছেন আমাদের সকলেরই দায়িত্ব যে এদেরকে এই মাঠের ব্যাপারটা বুঝিয়ে মাঠের দিকে নিয়ে যাওয়া। কিভাবে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে একটা পরিকল্পনা স্থির করা, এবং এই পরিকল্পনা করে এদেরকে আস্তে আস্তে এই মোবাইল এডিকশন থেকে বের করে খেলাধুলার দিকে নিয়ে যাওয়া। কষ্টকর, এটা মুখের কথা যদিও, খুবই কষ্টকর ব্যাপার, কারণ এডিকশান তো একবারে চূড়ান্ত পর্যায়ে আছে। এগুলো থেকে বেরিয়ে এসে যদি এদেরকে নিয়ে আসতে হয়, তাহলে কষ্ট করতে হবে। সেই আবার অভিভাবক এবং খেলাধুলার সঙ্গে জড়িত যারা আছেন, জেলা ক্রীড়া সংস্থা এবং সরকারের তরফ থেকে যারা জেলা ক্রীড়া আধিকারিকরা আছেন, তাদেরও এটা নিয়ে আমি মনে করি চিন্তা করা উচিত, কিভাবে এদেরকে মাঠে নিয়ে আসা যায়, কিভাবে এদেরকে আবার খেলার জগতে ফিরিয়ে আনা যায়, এই মোবাইল থেকে বের করে, রেস্টুরেন্ট কালচার থেকে বের করে খেলাধুলার দিকে নিয়ে আসা যায়। এটা করা উচিত আমার মনে হয়। সকলে মিলে করলে কেন হবে না, নিশ্চয়ই হবে। অন্যান্য দেশে তো হচ্ছে, আমাদের দেশেও এটা নিশ্চয়ই হবে। আগে আমরা দেখেছি যে শ্রীভূমি জেলার মানে অতীতে করিমগঞ্জ জেলাতে জেলার গ্রামাঞ্চলে শহরাঞ্চলে যেগুলো স্কুল ছিল সেখানে একটা ফুটবল প্রতিযোগিতা হতো। হ্যাঁ, তো আজ এই খেলাগুলো কিন্তু প্রায় নেই বললেই চলে। সেক্ষেত্রে মানে এই খেলাগুলোকে কীভাবে আবার এগিয়ে নেওয়া যায় সেটার ব্যাপারে আপনার কী মত? হ্যাঁ, এটা একদম সত্যি কথা। আমাদের টুর্নামেন্ট হতো, বড় বড় টুর্নামেন্ট হতো। আমাদের জেলাতেই আর.কে. জৈন নামের একটি বিশাল ফুটবল টুর্নামেন্ট হতো, যেটাতে দেশের এবং বিদেশের, বাংলাদেশ থেকে বিভিন্ন ভালো ভালো দল আসতো, পার্টিসিপেট করতো। একসময় ছিল, কিন্তু আই থিঙ্ক 1994 পরে এটা আর অনুষ্ঠিত হয়নি। এরপর আর হলো না কেন তাও আমি জানি না, বা আদৌ হবে কি না সেটাও আমি জানি না। কিন্তু এই রকম টুর্নামেন্টের দরকার খুব বেশি করে আছে আমি মনে করি, কারণ এতে এক্সপোজারটা হয়। দেখুন, যদিও এটা ইন্টারনেটের যুগ, অনেকেই বিদেশি খেলা হোক বা বিদেশি কোচিং হোক, অনেকে দেখছে যাদের ইন্টারেস্ট আছে, কিন্তু দেখা আর প্র্যাকটিক্যালি করার মধ্যে অনেক তফাৎ। যদি আমরা এখানে এই যে টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হয়, এদের সঙ্গে যখন আমাদের লোকাল দলেরা খেলবে, তখন এই যে কম্পিটিটিভ মনোভাবটা ওদের মধ্যে আসবে, বা যে চ্যালেঞ্জগুলি ওরা ফেস করবে, সেটা ওরা প্র্যাকটিক্যালি অ্যাডপ্ট করতে পারবে। কিভাবে, কী টেকনিকে ফুটবলটা খেলা হচ্ছে, কোন ফরমেশনে বর্তমান ফুটবল চলছে, ফরমেশনটা কী হওয়া উচিত, হলে কতখানি মান উন্নয়ন হবে দলের, এইগুলি জিনিস এরা এই এক্সপোজার পাবে যদি আমাদের বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হতো। আমাদের জেলায় আগে হতো। ইদানিংকালে যেভাবে আপনাকে বললাম যে 1994 থেকে আর.কে. জৈন বন্ধ আছে, এবং বড় ধরনের কোনো ফুটবল টুর্নামেন্ট খুব একটা হয়নি। তবে লাস্ট 2 বছর 2টি টিম এসেছিল বেশ কবছর আগে। আমি লোকাল ম্যানেজার ছিলাম, এই জন্য আমার মনে পড়ছে। একবার বাংলাদেশকে আনা হয়েছিল, বাংলাদেশ মোহামেডান স্পোর্টিং বোধহয়, আর একটা বোধহয় আইজলের একটা টিমকে এনে এখানে খেলানো হয়েছিল। যথেষ্ট ভালো খেলেছে ওরা, এবং লোকাল যারা ফুটবলার্সরা আছে, বাচ্চারা, ওরা দেখেছে ওদের উন্নতি হয়েছে, ওরা শিখেছে অনেক কিছু ওদের কাছ থেকে। এই জাতীয় জিনিস হওয়া উচিত।
হলে তো বললাম তো এটা যখনই ইন্টারাকশন হবে, আমাদের যেরকম আগে ছিল স্কুলে এক্সপোজার টোর ছিল, আমরা এক স্কুল থেকে আরেক স্কুলে যাওয়া, আরেক স্কুল থেকে আরেক স্কুলে যাওয়া, ওখানে খেলা, এগুলো ছিল। এগুলো কারণ কিছু না, কারণ হলো একে অন্যের যে গুণাবলীগুলি সেগুলি অ্যাডপ্ট করা। কি গুণ আছে ওদের, কি করছে, সেটা আরেকটা দল, আরেকটা স্কুল এটাকে নিচ্ছে, এটা তো কত ভালো কথা। তো শেষে এটাই ব্যাপার যে এই চিন্তাগুলো অভিভাবক এবং যারা জড়িত আছেন খেলাধুলা পরিচালনার ক্ষেত্রে, তাদের এগুলো নিয়ে খুব গভীরভাবে চিন্তা করতে হবে। কারণ সময়টা ভালো যাচ্ছে না খেলাধুলার। খেলাধুলা যেন সেকেন্ডারি হয়ে দাঁড়িয়েছে, যেটা প্রাইমারি হওয়া উচিত ছিল। তো খেলাধুলা নিয়ে কিছু হয় না, এই মনোভাবটা এখনও বাবা মায়েদের মধ্যে রয়ে গেছে, যেটা থেকে বেরিয়ে আসতে হবে। খেলাধুলা নিয়েও অনেক কিছু হয়, এটাই অভিভাবকদের বুঝতে হবে যে একটা ছেলেকে যদি সেই মতন সেই মানের খেলা শেখানো যায়, তাহলে যথেষ্ট উন্নতি করতে পারে ও জীবনে, খেলা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারে। এই ব্যাপারটা আমাদের অভিভাবকদেরও চিন্তা করতে হবে। হচ্ছে না একদম তা নয়, আজকালকার অভিভাবকরা অনেকটা বিপরীতধর্মী চিন্তা করছেন, ভালো লাগছে দেখে। অনেকেই বিপরীতধর্মী চিন্তা করছেন, খেলা হোক বা অন্যান্য হোক। আজকে আমাদের অঞ্চলে দেখুন, কোনো বাবা মা চিন্তা করতে পারতো না যে তার ছেলেকে ফ্যাশন ডিজাইনার বানাবে, কিন্তু আজকাল তো বানাচ্ছে, পাঠাচ্ছে। সেইভাবেই একটা বাবা মা চিন্তা করে না কেন যে আমার ছেলেকে আমি ফুটবলার বানাবো, আমি আমার ছেলেকে একটা ভলিবল প্লেয়ার বানাবো, আমি আমার ছেলেকে ক্রিকেটার বানাবো। এই চিন্তাধারা প্রত্যেকটা বাবা মার মধ্যে থাকলে উঠে আসবেই। 10 জন খেললে 2 জন বেরিয়ে আসবেই, যারা জাতীয় স্তরে দাপিয়ে বেড়াবে। তবে গেম টিচার ছিল আগে, প্রত্যেকটা স্কুলে কিন্তু একটা গেম টিচার ছিলেন। বর্তমানে কিন্তু গেম টিচার নেই কোনো স্কুলেই, আমি যতটুকু জানি। তো সেক্ষেত্রে এটা কি একটা অন্তরায় বলে মনে হচ্ছে খেলাধুলার ক্ষেত্রে? বিশাল অন্তরায়, একদম সত্য কথা। এটা খুব দুর্ভাগ্যজনক যে একসময় আমাদের স্কুলে স্পোর্টস টিচার ছিলেন, যাদেরকে বা ফিজিক্যাল যাই বলা হতো, পিটিআই। পিটিআই এরকম ছিলেন। আমাদের অনেক প্রতিষ্ঠাতা পিটিআই আমাদের ডিস্ট্রিক্টেও আছেন, যারা রিটায়ার করেছেন। কিন্তু জানি না কোন এক অজানা কারণে বর্তমানে এই রিক্রুটমেন্ট আর হয় না। ফিজিক্যাল এডুকেশনের দিকে কোনো রিক্রুটমেন্ট নেই গভর্নমেন্টের। এডুকেশনের ক্ষেত্রে রয়ে গেছে কলেজে, কিন্তু প্রাইভেট কলেজেস তারা তাদের মতো করে করছে। কিন্তু সরকারি স্তরে অ্যাপয়েন্টমেন্ট একেবারেই বন্ধ। কেন বন্ধ আমি জানি না। এই ব্যাপারটা যদি করা হয়, আবার একটা স্পোর্টস টিচারকে যদি ডেডিকেটেড স্পোর্টস টিচার একটা স্কুলে দেওয়া হয়, তাহলে সেই স্কুলের খেলাধুলার মান উন্নত হতে বাধ্য। তখন উনি ডেডিকেটেড ওয়েতে বাঁচবেন, প্লেয়ার্সদের বের করে আনবেন, প্লেয়ার্সদের দেখবেন কে কী খেলা পারছে, কে কী খেলাতে পারদর্শী, সেটা উনি বেছে বেছে বের করতে পারবেন, এবং দিনের শেষে লাভ হবে, জেলারই লাভ হবে, এরা বেরিয়ে আসবে। এটা খুবই দরকারি জিনিস আপনি বলেছেন, যেটা যে একটা স্পোর্টস টিচার প্রত্যেকটা স্কুলে দেওয়া অত্যন্ত নেসেসারি আমি মনে করি এটা। অ্যান্ড গভর্নমেন্ট শুড থিঙ্ক ওভার ইট। এটা আবার থেকে করা হোক, পিটিআই দেওয়া হোক, আর এটা একটা ভালো পদক্ষেপ হবে আমি মনে করি। এবং এতে মানসিকতা গড়ে উঠবে বলে আপনি মনে করছেন? নিশ্চয়ই মানসিকতা গড়ে উঠবে, মানে দেখুন, পড়াশোনার সাথে? হ্যাঁ, পড়াশোনার সাথে মানসিকতা গড়ে উঠবে। কারণ দেখুন, খেলাধুলা, দেখুন স্বামীজিই বলতেন যে ম্যাথমেটিক্সের কোয়েশ্চেন পেপার আর একটা ফুটবল যদি সামনে রাখা হয়, তাহলে আমি ফুটবলটাকেই আগে তুলে নেব। কারণ দেখুন, শারীরিক সক্ষমতা থাকলে পড়াশোনাও হবে, আর খেলাধুলা তো ইনটার্ন একটা মানসিকভাবে একটা ছেলে মেয়েকে উন্নত করে। ওর মস্তিষ্কে নানান রকমের উন্নতি হয়, মস্তিষ্কের উন্নতি হয়, চিন্তাধারা ভালো থাকে। খেলাধুলার মাঠে গেলে চিন্তাধারা ভালো থাকে। আমরা ছোটোবেলা বলতাম, যে ছেলে মাঠে যায় সে ছেলে অন্য কোনো বাজে চিন্তার দিকে যায় না। এটা কত বড় কথা, সত্যি কথা তো। একটা ছেলে যখন খেলাধুলা নিয়ে থাকবে, বা একটা মেয়ে যখন খেলাধুলা নিয়ে থাকবে, ওর কাছে অন্য কোনো চিন্তা করার স্কোপ থাকবে না। এটা তো খুবই ভালো দিক। তো এটা তো সত্যি কথা, দিলে মানসিকতারও পরিবর্তন হবে, পড়াশোনারও উন্নতি হবে, খেলাধুলার পাশাপাশি পড়াশোনারও উন্নতি হবে। ঠিক কথা বলেছেন আপনি, এটা দেওয়া উচিত। স্পোর্টস টিচার একজন খুবই দরকারি জিনিস আমি মনে করি প্রত্যেকটা স্কুল কলেজে। এবং তখনই এই জেলার খেলার উন্নতি ঘটবে বলে মনে করছেন? একমাত্র তখনই এই জেলার উন্নতি ঘটবে। কারণ খেলাধুলা তো ওই তো বললাম আপনাকে, তৃণমূল স্তর থেকে বেছে এনে বা খেলা আলটিমেটলি গিয়ে একটা দল বেরোয়, একটা ভালো প্লেয়ার বেরোয়। তৃণমূল স্তর মানে স্কুল, সেই স্কুলের ইনফ্রাস্ট্রাকচার, খেলার ইনফ্রাস্ট্রাকচার যদি ভালো হয়, তাহলে জেলার ইনফ্রাস্ট্রাকচার ভালো হতে বাধ্য। কিন্তু যদি তৃণমূল স্তরে এই গণ্ডগোল থাকে, তাহলে তো সামনে গিয়ে আর কোনো ভালো জিনিসের আমরা আশা করতে পারি না, কারণ হবে না এটা।
তৃণমূল স্তর থেকেই দেখতে হবে। তো স্কুল এটার জন্য তো বেস্ট প্লেস আমি মনে করি। স্কুল লেভেল থেকে একটা টিচার যদি ডেডিকেটেড ওয়েতে ছেলে মেয়েদের ট্রেনিং দেন, দ্যাট উড বি মাচ বেটার আমি মনে করি। তো এতে সুস্থ একটা প্রজন্ম বেরিয়ে আসবে আগামীতে। অবশ্যই একটা সুস্থ প্রজন্ম বেরিয়ে আসবে, একটা ভালো প্রজন্ম বেরিয়ে আসবে, যাদের চিন্তাধারা অনেক উন্নত হবে, যারা সমাজের ভালো মানুষ হবে এবং ভালো দিকটা চিন্তা করবে, দেশের মঙ্গল হবে আলটিমেটলি। নিশ্চয়ই, এটা তো সত্যি কথা। শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবারও কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দিই, উপস্থাপনায় ছিলাম বিপ্লব বিশ্বাস, সাক্ষাৎকার নিয়েছেন জসিমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।